প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন মাহবুব মুর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব সায়ন্ত সাখাওয়াতের কাছে। সায়ন্ত সাখাওয়াত, জাতিসংঘের প্রতিবেদনটি নিয়ে ব্যাপক ধরনের আলোচনা হচ্ছে। এই প্রতিবেদনে যে সমস্ত ঘটনার বর্ণনা করা হয়েছে সেগুলো কম বেশি আমরা জানি, কিন্তু যেহেতু জাতিসংঘ দিয়েছে, নিঃসন্দেহে এর গুরুত্ব অপরিসীম, যার কারণে এই বিষয়টি ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের অনেক ঘটনা কিন্তু জানা ছিল না। যেমন 14 বছরের একটি বালকের শরীরে 40টি গুলি করেছে পুলিশ। এই যে নৃশংসতা, এবং সেখানে সরকার কী ধরনের ইনভলভ ছিল, গোয়েন্দা সংস্থাগুলো কী ধরনের ইনভলভ ছিল, এত স্পষ্টভাবে কিন্তু বলা হয়নি। আরেকটা বিষয় এই প্রতিবেদন নিশ্চয় লক্ষ্য করেছেন, সেখানে কূটনৈতিক মারপ্যাচ কিন্তু ব্যবহার করা হয়নি, যা স্পষ্ট সেটা বলা হয়েছে। এই যে শিশু হত্যার বিষয়টি আবার নতুন করে এই আলোচনায় এসছে, আপনি বিষয়টি কিভাবে দেখছেন? একটি পত্রিকার রিপোর্টে জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং দলের যে রিপোর্ট, তার কয়েকটা কি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশেই যে নির্বিচারে গুলি করা হয়েছে তার বিষয়ে বলা হয়েছে 18 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী র্যাব, পুলিশ ও বিজিবিকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। দেখেন নির্দেশদাতাকে। 19 জুলাই শেখ হাসিনা সমন্বয়কদের গ্রেফতার করে মেরে ফেলে লাশ গুম করার নির্দেশ দিয়েছিলেন। কতটা জঘন্য অপরাধী মানসিকতা হলে রাষ্ট্রের বা সরকারের প্রধান অবৈধভাবে হলেও সে ওই চেয়ারে তো ছিল, চেয়ারটাকে কতভাবে নৃশংসতায় কলঙ্কিত করেছে। শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী দুজনের ব্যাপারে বলা হয়েছে নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সঙ্গে সমানভাবে তারাও নেতৃত্ব দিয়েছে এই কিলিংয়ে। আন্দোলনে আহতদের চিকিৎসা পেতে বাধা দেয়া হয়েছে এদের নির্দেশে। এই বাহিনীদের স্বয়ংক্রিয় আধা স্বয়ংক্রিয় অস্ত্রে 1400 জন নিহত, এবং যার মধ্যে যেটি আপনি বলছিলেন 118 জন শিশু, শতাংশের হিসেবে প্রায় 13 থেকে 14%, এটি উল্লেখ করা হয়েছে। আর শিশুদের লক্ষ্যবস্তু করে টার্গেট কিলিং করা হয়েছিল। এখন এই যে নৃশংসতা, এই বিষয়ে ধরেন এতদিন ধরে নানামুখী বাংলাদেশের সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছিল। আওয়ামী লীগ পন্থী যারা কিংবা তাদের প্রতি সহানুভূতিশীল, তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন পট পরিবর্তনের সময় এরকম কথা শোনেন এবং জানেন, এবং অবলীলায় বলেন যে পরাজিতর বিপক্ষে এরকম বলাই হয়। যখন যারা আন্দোলনে বিজয়ী হয় বা যারা সরকারে থাকে বা যারা ড্রাইভিং সিটে থাকে, তারা পরাজিতদের নিয়ে এরকম অনেক গাল গল্প বানায়। তারা এই বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম দিয়ে, বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো এরকম লেখে। এর ওরকম বিশ্বাসযোগ্যতা আমাদের এখানে অনেক সময় পায় না। সেই ধারাবাহিকতায় অনেকে এটাকেও বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে এই নৃশংসতার দায় নিয়ে যেভাবে আমরা বলছি সেটা অতিরঞ্জিত থাকতে পারে, কিংবা এটাও পরাজিতর উপরে দায় চাপানোর যে ট্র্যাডিশন বাংলাদেশের, সেটারই একটা অংশ। তো আমরা যতটুকু বলতাম বা যতটুকু ধারণা করতাম, জাতিসংঘ রিপোর্ট বলছে পরিস্থিতি তার থেকে অনেক বেশি নৃশংস, অনেক ভয়াবহ ছিল। শিশুকে আমরা একটা সংখ্যাটা দেখেন, আমরা সরকারও বের করেছে বোধহয় এখন 800 সামথিং যারা শহীদ হয়েছেন, তারা কিন্তু জাতিসংঘ 1400 অলরেডি বলেছে। এরা তো প্রমাণ ছাড়া বলেনি। এবং এই যে শিশুদের দেখেন, একটা 14 বছরের শিশু, তাকে 40টা গুলি করা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে একজন পুলিশ অফিসারের সন্তান গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে এবং মর্গে ছিল। সেই পুলিশ অফিসার মর্গে গিয়ে তার সেই ছাত্র, সেই শিক্ষার্থী সন্তানকে এতগুলো গুলিবিদ্ধ অবস্থায় দেখে, লাশ দেখে, তিনি টেলিফোন করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে কান্নারত অবস্থায় বলছিলেন, স্যার, একজন মানুষকে মারতে কতগুলো গুলি লাগে। এই যে সবার বুকে বিঁধে যায় এইরকম যে কথা, একজন বাবার সন্তানের জন্য কথা, এইরকম যারা সন্তান হারিয়েছে তাদের এই কষ্টটা আমরা বুঝবো না। কিন্তু যখনই বিচারের প্রশ্ন উঠছে,
যখনই আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী স্বরূপ উন্মোচন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির কথা উঠছে, তখন কোনো কোনো অংশ থেকে এটাকে লঘু করবার জন্য যে এখনও আমরা যে নানান রকমের পদ্ধতি প্রক্রিয়া আমরা দেখি, এইটা আমাদেরকে আরও অনেকটা আতঙ্কিত করে যে এই প্রশাসনের মধ্যে এখনও তাদের লোক, তারা এখনও নির্বিঘ্নে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা বিভিন্ন জায়গায় তাদের এই শেখ হাসিনার মতো একজন খুনিকে জাস্টিফাই করবার মতো, লঘু করবার মতো কথা বলেন যে সরকার পরিকল্পিতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে এই খুনের দায় চাপাচ্ছে। পাশাপাশি দেখেন শেখ হাসিনা যে অনলাইনে ছাত্রলীগের পেজে যে বক্তব্যটা দিয়েছে এবং সাম্প্রতিককালে গোপালগঞ্জের একজন লোকের সঙ্গে তারা একটা অডিও ফাঁস হয়েছে যেখানে তিনি হুমকি দিয়েছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা হয়রানি করছে বা তাদের উপর আক্রমণ করছে তাদের তালিকা করতে বড়জোর 1 মাস, তারপর কোথায় যাবে দেখে নিবে। একজন খুনি সে এখনো দম্ভ নিয়ে এই কথা বলতে পারে এবং তাদের ফলোয়াররা তাতে উল্লসিত হয় এবং আমরা সেটা সহ্য করে চলছি। বাংলাদেশে আওয়ামী লীগ 16 বছর যা করেছে তার শিকিয়ানা রিভেঞ্জও যদি এদেশের মানুষ নিত তাহলে পুরা আওয়ামী লীগের সমস্ত এই সব ফ্যাসিবাদের ঘুরিয়ে যেত। তারাই আশঙ্কা করেছিল যে পতনের মধ্যে এক রাতে 10 লাখ 5 লাখ 3 লাখ, লাখের নিচে নামার সাহস কেউ দেখায় নাই, এতটা অপরাধ তারা করেছিল। কিন্তু সেই তুলনায় কিছুই হয় নাই। কিন্তু আমরা আইনানুগ শাস্তি দাবি করি এবং সরকার, সংবাদ মাধ্যম, আমরা যারা আছি আমাদের দায়িত্ব হবে জাতিসংঘের, এমনকি এইচআরডব্লিউ কিন্তু শেখ হাসিনার এই ইনভলভমেন্ট নিয়ে তারা ইতিমধ্যে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে এবং আন্তর্জাতিক সমস্ত হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলেন, সংবাদ মাধ্যম বলেন, এমনকি জাতিসংঘের মতো এরকম শক্তিশালী প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকের দ্বারা দায়ী নৃশংস খুনির শীর্ষ খুনি হচ্ছে শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার দলের অনেক নেতারা। বিভিন্ন বাহিনী থেকে যে তথ্য নিয়েছে জাতিসংঘে, তাতে পুলিশের তরফ থেকেই যেই তথ্য দেয়া হয়েছে তাতে আসছে আওয়ামী লীগের 10 জন এমপি, তাদের নেতারা, পুলিশ সদস্যদের মধ্যে কারা কারা সরাসরি খুনের সঙ্গে জড়িত ছিল এবং তাদের দলীয় গুন্ডাদের হাতে অস্ত্র সরবরাহ করেছে। একটি সরকারের বাহিনী অবৈধভাবে অস্ত্র তাদের পুলিশকেই যথেষ্ট মনে করেনি গুলি করে খুন করবার জন্য, কিংবা অন্য সব বাহিনীতে সদস্য যারা খুনে সম্পৃক্ত হয়েছিল যেই সব কুলাঙ্গার সদস্য তাদেরকেই যথেষ্ট মনে করেনি বলে তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডাদের হাতে অস্ত্র সরবরাহ করে গুলি করতে, হত্যা করতে নির্দেশ দিয়েছে। সুতরাং এই সব কিছুর দায় শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সংশ্লিষ্ট আওয়ামী লীগের যে নেতা এবং মন্ত্রী এমপিরা ছিল তাদেরকে নিতে হবে এবং এগুলো প্রত্যেককে যদি আপনি বিচারের আওতায় না আনতে পারেন, ভবিষ্যতে বাংলাদেশে কখনো কোনো ফ্যাসিবাদের উত্থান হলে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি যদি আপনি নিশ্চিত না করেন তাহলে তারা থামবে না। তা ভবিষ্যতে যারা ফ্যাসিবাদ হওয়ার আকাঙ্ক্ষা ধারণ করবে তাদের জন্য যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় যে ফ্যাসিবাদ হলে, খুন করলে এইরকম বিচার হয়। আপনি সেই ক্ষেত্রে যদি এটা স্পর্শকাতর বলে অনেকে বলতে চায় না, বিভিন্ন বাহিনী বাংলাদেশের সদস্য যারা আছে এর মধ্যে বেশিরভাগই কিন্তু ভালো সৎ জীবনযাপন করে পেশাগত দায়িত্ব পালন করতে চায়, কিন্তু তাদের কিছু নির্দেশদাতা সরকারের প্রত্যক্ষ নির্দেশে এই সব অপকর্ম করতে পরিস্থিতির কারণে কেউ বাধ্য হয়, কেউ আবার উৎসাহী হয়ে দলের নেতার থেকে বড় নেতা হয়ে গিয়ে খুনির ভূমিকায় অবতীর্ণ হয়। এই সদস্যদেরও যদি চিহ্নিত করে সত্যিকার অপরাধী যারা তাদেরকে বিচারের আওতায় না আনা হয় তাহলে এই বাহিনীর সদস্যদের জন্য একটা দৃষ্টান্ত তৈরি হবে না, তাদেরও ভবিষ্যতে আবার ডিরেইলড হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সুতরাং যারা মানবিক পুলিশিং চান, যারা বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকারের পক্ষের বিভিন্ন বাহিনী চান, তাদেরই উচিত ওই বাহিনীর ভেতর থেকে দাবি ওঠা যে তাদের যেই সব সদস্যরা এরকম নৃশংস কাজে যুক্ত হয়েছে সরকারের নির্দেশে, তাদের এবং তাদের নির্দেশদাতা উভয়কে শাস্তির আওতায় আনতেই হবে। মাহবুব মোর্শেদ, আমরা সায়ন্তন শাকাতের কাছে শুনছিলাম যে কিভাবে এই নৃশংস ঘটনাটি ঘটল এবং কারা মদতদাতা ছিল। জাতিসংঘের এই প্রতিবেদনটি কিন্তু একথা প্রমাণ করে দিয়েছে যে শেখ হাসিনা একজন খুনি, এতে কোনো সন্দেহ নেই, নৃশংস ভয়াবহ খুনি, সাইকোপ্যাথ। এবং যেভাবে ঘটনাগুলো ঘটেছে এখন আর কারো অস্বীকার করার সুযোগ নেই, কারণ জাতিসংঘের এই প্রতিবেদন তো শুধু একটা প্রতিবেদন না, প্রমাণ সহ প্রতিবেদন।
আপনি কি মনে করেন এই প্রতিবেদনটির কারণে আওয়ামী লীগ আর কোনো ব্যাখ্যা দিতে পারবে? জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকে এই পর্যন্ত 6 মাস অতিক্রান্ত হলো। এই সময়ের মধ্যে সবচেয়ে যে সিগনিফিক্যান্ট যে ঘটনা সেটি হলো জাতিসংঘের এই মানবাধিকার বিষয়ক যে অফিস, তারা প্রতিবেদন দিয়েছে। তারা যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছিল সেই প্রতিবেদনটা আমরা পেয়েছি। এখানে যে আপনারা আলোচনা করেছেন, আপনিও এই পয়েন্টটা তুলেছেন, সায়ন্ত ভাইও আলোচনা করেছে যে আমরা যখন রাষ্ট্রীয়ভাবে দেশের মধ্যে কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন এবং যে কিলিং সংগঠিত হয়েছে এর মাত্রা কতটুকু ছিল, কিভাবে হয়েছে এইটা অনুসন্ধানের চেষ্টা কিন্তু নানাভাবেই নানাজন করেছেন, নানান প্রতিষ্ঠান করেছেন। কিন্তু এখানে আমাদের সীমাবদ্ধতা হলো যে কাঠামোকে ব্যবহার করে আমরা এই কাজগুলো করছিলাম, সেই কাঠামোতে কিন্তু আগের যারা ছিল, হয়তো শীর্ষ পর্যায়ে 2-1জনকে সরিয়ে দেওয়া হয়েছে, বদলি করা হয়েছে বা অন্যান্য পদচ্যুত করা হয়েছে, কিন্তু মাঝামাঝি পর্যায়ে যারা আছেন তারা কিন্তু রয়ে গেছেন। ফলে এই বিষয়গুলোকে প্রভাবিত করার যে চেষ্টা সেটা কিন্তু অব্যাহতভাবে থাকবে। এখন একটা জিনিস হলো, যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন অবস্থায় আছে, এই সময়ে তারা অবশ্যই এই গণঅভ্যুত্থানের ফলেই তারা এখানে দায়িত্ব নিয়েছে এবং স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থাকতে পারে, সুদূর ভবিষ্যতে এই প্রশ্ন উঠতে পারে যে ছাত্ররা এবং গণঅভ্যুত্থানকারীরাই তাদেরকে এই সরকারে বসিয়েছে এবং তাদের পক্ষ থেকেই তারা এই তদন্ত করেছে এবং সেখানে এই ফিগারগুলো এসেছে, এই ফ্যাক্টসগুলো এসেছে এবং সেটা নিয়ে একটা প্রশ্ন সুদূর ভবিষ্যতে কেউ না কেউ তুলতেই পারে। কিন্তু এক্ষেত্রে একটা আমাদের বড় বিজয় হলো যে জাতিসংঘের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এরকম একটা নিরপেক্ষ তদন্ত এবং খুবই ফ্রুটফুল এবং খুবই গ্রহণযোগ্য একটা তদন্ত হয়েছে এবং তার মধ্য দিয়ে আমরা পেয়েছি 1400 শহীদ হয়েছেন এবং তার মাধ্যমেই আমরা পেয়েছি যে কত নৃশংসভাবে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, ক্ষমতার কি অপব্যবহার করা হয়েছিল। এই ঘটনাগুলো আপনারা যেরকম বলেছেন যে আমরা জানি, আমরা জানতাম কিভাবে হত্যাকাণ্ড হয়েছিল, কার নির্দেশে হয়েছিল। কারণ আপনাদের মনে পড়বে শেখ হাসিনাকে একবার কোনো এক সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ, আপনাকে সব কাজেই আপনাকে লাগে দেশের, হ্যাঁ আপনি যখন বিদেশে থাকেন, এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল আপনি যখন বিদেশে থাকেন তখন সব কিছু অচল হয়ে যায়, আপনাকে ছোটোখাটো সব বিষয়ে টেক কেয়ার করতে হয়। হ্যাঁ, তো এইটার প্রশ্নের ফলে কিন্তু শেখ হাসিনা ক্ষেপে গিয়েছিলেন, বললেন যে হ্যাঁ আমি তো করি। ফলে এই জিনিসটা এমন একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা এই দেশে গত 15.5 বছর ধরে সক্রিয় ছিল, যে ব্যবস্থায় কিন্তু সব কিছু শেখ হাসিনার নেতৃত্বে এবং তার নির্দেশেই ঘটতো। এটা আমরা বাংলাদেশে বসবাসকারী সকলেই জানি। কিন্তু এখন যখন দেখছি যে কিভাবে তার নির্দেশটা যখন জাতিসংঘের একটা প্রতিবেদনের মধ্য দিয়ে এটা ভেরিফাইড হচ্ছে, এটা প্রমাণিত হচ্ছে, তখন কিন্তু এইটা যে তার আর এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় নাই। তিনি যে একজন গণহত্যাকারী, তিনি একজন খুনি এবং তার ক্ষমতা দীর্ঘায়িত করার স্বার্থে তিনি যে খুন করেছেন। এবং আপনি জানেন বাংলাদেশের ইতিহাসে তো বটেই, সারা বিশ্বের ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে এত বেশি খুনের ঘটনা, এত বেশি আহতের ঘটনা, এত বেশি গোলাগুলির ঘটনা কিন্তু ঘটেনি এর আগে। এত শিশু কোনো আন্দোলনে এটা খুব স্বাভাবিক, খুবই স্বতঃস্ফূর্তভাবেই আমরা জানি যে এই আন্দোলনে যারা নেতৃত্ব ছিল, যে তরুণরা নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা যাদের ডাকে হলো এই মানুষ রাস্তায় নেমে এসেছিল, সমবেত হয়েছিল, প্রতিবাদ করেছিল, তাদের ডাকটা কিন্তু সবচেয়ে বেশি পৌঁছেছিল তাদের যে জুনিয়র যারা, তাদের মধ্যে। আপনারা জানেন যে যখন 2018 সালের এই নিরাপদ সড়ক আন্দোলন তৈরি হয়েছিল, তখন কিন্তু স্কুলের ছেলেমেয়েরা তারা মাঠে নেমে এসেছিল, তারা কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিল, তারা একটা রাষ্ট্র মেরামতের কাজটা শুরু করেছিল। এবং আমরা তখন দেখে বিস্মিত হয়েছিলাম যে স্কুল পড়ুয়া, এই যে 14 বছর 16 বছর বয়সী যে তরুণরা, তারা যেভাবে দেশ নিয়ে ভাবছে, দেশের পুনর্গঠনের চিন্তা করছে, নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা রাস্তায় নেমে এসেছিল, সেই জিনিসটা আমাদের সবাইকে বিস্মিত করেছিল। এবং আমরা পরে দেখলাম 2024 সালে কারা আসলে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যারা 2018 সালে স্কুলে পড়তো, তারাই কিন্তু 2024 সালে এসে ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র হিসেবে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং স্বাভাবিকভাবেই আমরা খেয়াল করেছি যে তাদের এই আহ্বান, আবার যতটা প্রথমত তাদের এই আহ্বান কিন্তু স্কুল পড়ুয়া
কলেজ পড়ুয়া ছেলে মেয়েদেরকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছিল। এবং আমরা যারা ঢাকার রাস্তায় তখন ঘুরেছি তারা জানি যে ওই সময় রাস্তার দখল কিন্তু এই কিশোর তরুণদের হাতে ছিল। ফলে এটা খুব অস্বাভাবিক না যে তাদের প্রাণটাই বেশি গেছে, তাদেরকেই সবচেয়ে নির্মমতা সহ্য করতে হয়েছে, গুলি খেতে হয়েছে। কিন্তু তারপরেও যারা অনেকেই আছে, যেমন অনেক শিশু, যেমন রিয়ার কথা বলা যায়, যে ছাদে বসে বারান্দায় বসে তারা হেলিকপ্টারের গুলি থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন, আহত হয়েছেন, এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু বেসিক্যালি এই আমাদের নতুন প্রজন্ম যে যারা আসলে নতুন একটা বাংলাদেশ দেখতে চায়, তারা কিন্তু ব্যাপক মাত্রায় নেমে এসেছিল এবং এই গণঅভ্যুত্থানকে সফল করেছিল। আপনি লক্ষ্য করছেন নিশ্চয়ই এই তরুণরা কিন্তু এখনো হুমকির বাইরে নয়। তরুণরা তো আমরা লক্ষ্য করলাম দুটো ঘটনা আপনাকে উল্লেখ করি। একটি হলো গাজীপুরে যে ঘটনাটি ঘটলো, একজন মারাই গেল, কাশেম নামে একটা তরুণ মারা গেলেন। এবং আরেকটি ঘটনা আবার নতুন করে সামনে আসছে, যে একজন তরুণের লাশ পড়েছিল 6 মাস হসপিটালে মর্গে, এবং সেখানে উনি যাত্রাবাড়িতে মারা যায়, হাসান নামে, মাত্র 19 বছর বয়স, এবং পরে তার লাশটা চিহ্নিত করা গেছে। হ্যাঁ, এটা ঢাকা মেডিকেল কলেজের মর্গে কিন্তু 6টি লাশ মানে অচিহ্নিত অবস্থায়, আনআইডেন্টিফাইড অবস্থায় ছিল, এবং এর মধ্যে একটি লাশের পরিচয় কিন্তু আমরা শনাক্ত করা গেল। এবং আমার যেটা ধারণা, আমরা যেটা এই যে জাতিসংঘের যে 1400 জনের যে শহীদের যে বিবরণ পাচ্ছি, সেই 1400 জনের মধ্যে অনেকেরই ভাগ্যে হয়তো এমন ঘটেছে, যেমন শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছিলেন যে খুন করে লাশ গুম করে দাও, অবশ্যই সেরকম একটি ঘটনা ঘটেছে। অনেক ঘটনা ঘটতে পারে যে লাশ গুম করে দেওয়া হয়েছে, বেওয়ারিশভাবে কবরস্থ করা হয়েছে, তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে, বা লাশ গোপন করে ফেলা হয়েছে, এরকম ঘটনা, অসংখ্য ঘটনা ঘটেছে। এবং আমরা জানি যে অনেক পরিবার, বিশেষ করে আপনি লক্ষ্য করবেন, যেমন যাত্রাবাড়িতে যে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল, সেখানে সাংবাদিকরা গিয়েছেন, বাসসের সাংবাদিকরাও সেখানে গিয়েছেন, এবং আমরা ওখানে ইন্টেন্সিভলি কাজ করেছি, অনেক প্রতিবেদন সেখান থেকে আমরা নিয়ে এসেছি এবং প্রকাশ করেছি। সেখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে অনেক ফ্যামিলি, যারা নিম্নবিত্তের ফ্যামিলি ছিল, খেটে খাওয়া ফ্যামিলি ছিল, তারা কিন্তু ফ্যামিলির একমাত্র আয় করা যে সন্তান বা ব্যক্তি, তার মৃত্যুর ফলে এই যাত্রাবাড়ি এলাকা, এটা তো সাবার্ব ধরনের একটা এলাকা, এই এলাকায় কিন্তু তারা আর টিকতে পারেনি। ফলে ফ্যামিলি নিয়ে তারা কিন্তু শিফট করে গেছে, যে জেলা শহর থেকে তারা এসেছিল সেই জেলা শহরে আবার ফিরে গেছে। ফলে এরকম কিন্তু ডিসপ্লেসমেন্টের ঘটনাও ঘটেছে। তরুণরা আত্মত্যাগ করেছে, কিন্তু এর ফল ভোগ করেছে সেই বয়স্করা, এবং তারা আগের সেই ধারায় দেশকে আবার নিয়ে গেছে। এরকম ঘটনা 90-এর পরেও সেই ঘটনা ঘটেছে। ফলে তরুণরা যাতে সফল না হয়, নতুন বাংলাদেশ গড়তে না পারে, এই জন্য কিন্তু হুমকি ধামকি এগুলো অব্যাহত থাকবেই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছেন। আমরা প্রত্যেকেই, বিএনপি বলেন, জামায়াত বলেন, প্রত্যেকেই, এবং আমরা যারা লেখক সাংবাদিক আছি, প্রত্যেকেই আমরা বিলক্ষণ জানি যে এই শাসনের ভয়াবহতাটা কীরকম ছিল, এই শাসন, এই ব্যবস্থা কিভাবে একটা দেশকে পরাধীনতা এবং এই তো আমাদের যে প্রত্যেকটা ব্যক্তিকে আক্রান্ত করে তুলতে পারে। ফলে ওই জায়গায় ফেরত যাওয়ার আর কিন্তু সুযোগ নেই। আমাদেরকে এখন সমস্ত হুমকি সত্ত্বেও, রিস্ক সত্ত্বেও একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবং তরুণরা যা চায়, কারণ তারা কিন্তু আজকে থেকে বলছে না, এটা তাদের 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ভ্যাট বিরোধী আন্দোলন, এবং তারপরে নিরাপদ সড়ক আন্দোলন, এসবের মধ্য দিয়ে কিন্তু তারা বারবার বলেছে রাষ্ট্র মেরামত চাই, ভয় পাওয়া যাবে না। যারা আসলে এই বাংলাদেশে থাকবে, তারা যেন তাদের মতো করে এই দেশটাকে গঠন করে নিতে পারে, এই দেশটাকে সাজিয়ে নিতে পারি, সেই সুযোগটা বয়স্কদের করে দেওয়া উচিত। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে।
আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন সায়ন্ত সাখাওয়াত এবং মাহবুব মোর্শেদ। সায়ন্ত সাখাওয়াত, আসলে এই জাতিসংঘের প্রতিবেদনটি প্রকাশের পরে আওয়ামী লীগকে নতুন করে ভাবনা শুরু হয়েছে। নিষিদ্ধের দাবি উঠেছে, নিবন্ধন বাতিলের দাবি উঠেছে। নিষিদ্ধ নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে কারণে নিবন্ধন বাতিলটা খুব সামনে এসছে। জাতীয় নাগরিক কমিটির কথা বলছে, তারপর আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা নিয়ে প্রচারণা চালাচ্ছে ফেসবুকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রচারণা শুরু করে মূলত গাজীপুরের কাশেম নিহত হওয়ার পরে, এবং অবস্থায় এমন দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের পক্ষে বলার কিন্তু আর সুযোগ নেই। কারণ যেটা আপনারা দুজনেই বলছিলেন যে বিচ্ছিন্নভাবে অনেক কিছু ছিল, কিন্তু এত পরিকল্পিত এবং সুবিন্যস্তভাবে যে রিপোর্টটি দিয়েছে জাতিসংঘ এবং প্রমাণসহ এখন আর অস্বীকার করার উপায় নেই। আমরা শুরুতে বলছিলাম এই প্রতিবেদনের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে আওয়ামী লীগের এখন কি হবে? 16 বছর ধরে তারা যেই অনাচার করেছে সব আমরা জানি। আজকে যে বলছিলেন যে মাহবুব মোর্শেদ ভাই যে বলছিল যে ওইখানে আসছে যে খুন করে লাশ গুম করার কথা, এই গুমের এবং খুন করে লাশ গুম করার এই অভ্যাস তো বা এই নৃশংসতা তো আজকে নতুন না, তাদের গণহত্যার সময় না, আগে থেকে 72 থেকে শুরু করেছে। এমনকি গত 16 বছরে আপনি যাদেরকে গুম করেছে, ইলিয়াস আলীর মতো নেতা, তার লাশটা কোথায়? চৌধুরী আলমের মতো আলোচিত নেতা, তার লাশটা কোথায়? বিএনপি নেতা এই যে হিরু, পারভেজ, ছাত্রদল নেতা সুমন, জামায়াত শিবিরের অসংখ্য নেতা কর্মী যাদেরকে গুম করেছে, তাদের লাশ কোথায়? তার মানে এইভাবে তারা গুম করার যে প্রবণতা তাদের মধ্যে এই নৃশংসতা আগেই ছিল, সেটারই ধারাবাহিকতা এবং একটু ব্যাপক হয়েছে গণহত্যার সময়, সেটাই করেছে। এমনকি এইখানে আর একটা পয়েন্টও আগেরবার আমি বলিনি, সেটা হলো আবু সাইদ তো এবার এই গণঅভ্যুত্থানের স্ফুলিঙ্গ তৈরি করে আবু সাইদ হত্যাকাণ্ডটা। যখন একটা নিরস্ত্র ছেলে দুই দিকে হাত বাড়িয়ে দাঁড়ায়, একটা প্রতিবাদ, নিরস্ত্র প্রতিবাদ, তার বুকে অসংখ্য গুলি এসে ঝাঁঝরা করে দেয়, সেই ভিডিও এবং তার ছবি যখন প্রচার পেল ভার্চুয়াল মিডিয়ায় প্রথমে এবং পরে সব সংবাদ মাধ্যমে, ওইটাই দেশের কোনো বিবেকবান মানুষ, যার ন্যূনতম মানবিকতা আছে, মানুষ যে পশু না এরকম কোনো মানুষ এটা নিতে পারে নাই। ওটাই তো মাইল ফলক এই আন্দোলনের। সেই আবু সাইদকে পর্যন্ত আওয়ামী লীগের পক্ষের যারা দেশে বিদেশে বসে ভার্চুয়াল মিডিয়ায় যারা প্রোপাগান্ডা চালায়, তারা এরকম একটা সুর তুলেছিল যে গুলিটা পুলিশ করেছে কিনা, অন্য কেউ করেছে পেছন থেকে, অথবা সে নেশাগ্রস্ত, কিংবা যেই পুলিশকে দিয়ে গুলি করানো হয়েছে সেই পুলিশ জামাত শিবিরের কিনা, নানান কাহিনী ফাঁদার চেষ্টা করেছে না। এই জাতিসংঘের রিপোর্ট কিন্তু সেটাকে স্পষ্ট করে দিয়েছে, আবু সাইদ বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার, এবং তার হাতে কোনো অস্ত্র ছিল না, নিরস্ত্র আবু সাইদ। এই যে এই সমস্ত কাণ্ডগুলি ঘটিয়েছে, এখন নিষিদ্ধ বা নিবন্ধ বাতিলের যে বিষয়টা, এটা নিয়ে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এটা কিন্তু খুব অস্বাভাবিক নয়। এটা যারা নিষিদ্ধ নিয়ে খুব জোরালোভাবে নামছেন তাদের কথার যুক্তি আছে একরকম, যে এইরকম নৃশংস গণহত্যাকারী এইরকম কোনো দল পৃথিবীর বিভিন্ন দেশে পরাজিত হওয়ার পরে এদের আর রাজনীতি করবার কোনো অধিকার থাকে না, এবং এদের নিষিদ্ধ করবার অনেক নজির এরকম আছে। এইটা একদিকের বয়ান। আর একদিকে যারা একটু ভাবতে চায় তাদের এরকম বয়ানটাও আছে যে বাংলাদেশের মতো একটা ছোট দেশ, ওভার পপুলেটেড, সেখানে আওয়ামী লীগের ফলোয়ারের সংখ্যা একেবারে কম নয়। নৃশংসতার খুনের সঙ্গে যুক্ত ফলোয়ার যেমন আছে, সাধারণ কর্মী সমর্থক ফলোয়ার তাদের সংখ্যা একেবারে কম নয়। ফলে আপনি কোন পদ্ধতিতে আগালে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে পারবেন, বা নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ যাই করেন করবেন, কিন্তু দেশের ব্যাপক সংখ্যক একটা মানুষ যেন এই উন্নয়ন কর্মের বাইরে ঠেলে দেওয়া না হয়। একটা ঐক্যবদ্ধ জাতি গড়তে হলে, যেরকম 1971 সনের পরে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের প্রশ্নে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন,
আমি তো বলি সাধারণ ক্ষমা ঘোষণা ওই সময়ের জন্য যৌক্তিক ছিল, যে সুনির্দিষ্ট অপরাধে যারা যুক্ত তারা বাদ দিয়া বাকিদের সাধারণ ক্ষমা, কারণ তিনি ভেবেছিলেন যে এদেরকে আলাদা রেখে একটা জাতি আগানো খুব সহজ নয়, সবাইকে নিয়ে এগোতে চান। জিয়াউর রহমান আসার পরে সেটাকে আরও এক ধাপে গিয়ে নিয়েছিলেন ওই চেতনা থেকে যে তাদেরকে আমরা রাজনীতি করার জন্য উন্মুক্ত করে দেই, তারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতি আনুগত্য নিয়ে মূলধারার রাজনীতিতে ফিরে আসুক, আর তাহলে ডিভাইডেশনটা কমে যায়। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল যাই করেন, এদের যে অসংখ্য ফলোয়ার বা বড় একটা মাস, এটা তো বাস্তবতা। বাংলাদেশে প্রধান দুই গ্রুপে বিভক্ত যে দ্বিমেরুকরণের রাজনীতি, একদিকে বিএনপি একদিকে আওয়ামী লীগ, এরাই তো সবচেয়ে বড় দুইটা শক্তি ছিল। এখন আওয়ামী লীগ সেই শক্তি হিসেবে অত্যন্ত পচে গলে গেছে, কিন্তু তারপরও সাধারণ সমর্থক সহ সবাই যারা আছে তাদেরকে যেন আপনি ডিভাইডেশনের মধ্যে ফেলে দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ব্যাহত করতে পারে, এদিকে ফেলে না দেয়। সেজন্য বলছি যে সেজন্য ওই যে বললাম যে যারা নিষিদ্ধর পক্ষে তাদেরটাকে আমলে নিয়ে এই বিষয়গুলোকে আপনি কিভাবে অ্যাড্রেস করে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল বা শাস্তির আওতায় আনা, পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রযাত্রায় মেজরিটি লোককে আপনি সামিল করতে পারেন, এইটা নিয়ে ভাবতে হবে। এখানে দুটো বিষয় রয়েছে। একটি বিষয় হলো এই দলটির যারা সরাসরি জড়িত তাদেরকে বিচার করতে হবে, অবশ্যই করতে হবে। আবার এই দলের যারা সমর্থক রয়েছে এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা যাতে অবিচারের সম্মুখীন না হয়, সেটাও নিশ্চিত রয়েছে। কিন্তু তারা আসলে রাজনৈতিক, আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল, আওয়ামী লীগ রাজনৈতিক দলই আওয়ামী লীগ মাফিয়া গ্যাং। আওয়ামী কারণ লীগ তাদের যে কর্মকাণ্ড গত 16 বছরে আসলে আওয়ামী লীগ রাজনৈতিক দল থেকে বিচ্যুত হয়ে চলে গেছে। এখন রাজনৈতিক দলই না যখন, এর নিবন্ধন থাকবে কেন? না, নিবন্ধন তো আমি বলছি না নিবন্ধন থাকবে কেন, সেই প্রশ্নের উত্তর দেবার আমি কেউ নই। আমি বলছি, আবারও রিপিট করি, আওয়ামী লীগ যত অপকর্ম করেছে সব শাস্তি তো অবশ্যই পেতে হবে। চিহ্নিত অপরাধী যারা, তাদের শাস্তির আওতায় আনলে আওয়ামী লীগ এমনি নাই হয়ে যায়। দ্বিতীয় কথা হলো, নির্বাচন কমিশন এবং সরকার যদি মনে করে তাদের নিবন্ধন বাতিল করবে, ভবিষ্যতে আইন আদালত করে তারা যদি মনে করে অপরাধ করেনি তারা সে নিবন্ধন ফেরত পাবে, এটাও খুব অস্বাভাবিক কিছু না, হওয়া দরকার। কিন্তু নিষিদ্ধর প্রশ্ন হোক বা যা করা হোক, সেটা করতে গেলে একটি রাজনৈতিক ঐক্যমত্য দরকার হয়, বিশেষ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে। হ্যাঁ, হয়েছে, কিন্তু সেই ঐক্যটা ইতিমধ্যে আমাদের ভিন্ন সুরও তৈরি হয়েছে, এটা বাস্তবতা। এখন প্রধান উপদেষ্টা সহ তাদের যে নতুন যে তারা কমিটি করেছেন 7 সদস্য বিশিষ্ট, সেই কমিটি অলরেডি সব গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে অলরেডি তিনি বসেছেন এবং আলোচনা করছেন, এইভাবে শুরু হয়েছে। এইভাবে যদি আপনার প্রধান উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং এই ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটু ভালো মতো আলোচনা করা হয়, বসা হয়, আমার ধারণা যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির, রাজনৈতিক শক্তির মধ্যে যে একটু কনফিউশন আছে বা যারা এখনো এটা নিয়ে মানে ঠিক কংক্রিট সিদ্ধান্ত নিতে পারছেন না, সেই সিদ্ধান্ত তারা নিয়ে ফেলতে পারবেন একসঙ্গে বসলে। ফলে প্রধান উপদেষ্টার এখানে অভিভাবকত্ব নিতে হবে এবং ছাত্রদের এবং অন্য রাজনৈতিক দলের যে নেতা তাদের নিয়ে এইরকমভাবে এখন যেরকম আলোচনায় বসছেন সংস্কার নিয়ে বা ভবিষ্যৎ নির্বাচন, ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে, ঠিক আওয়ামী লীগ প্রশ্নেও সিদ্ধান্ত নেয়ার জন্য এটাকে আলোচনা এগিয়ে নিতে হবে। এবং আমার বিশ্বাস, যারা আওয়ামী লীগের হাতে 16 বছর ধরে নিপীড়নের শিকার হয়েছেন, গুম খুন হামলা মামলার শিকার হয়েছেন, লাশ গুম করেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একেবারে নির্ভেজাল সজ্জন ভদ্র নেতার নামেও শতাধিক মামলা করে যারা আদালতের বারান্দায় দিনের পর দিন ঘুরিয়েছে, এক একজনের নামে 300-400 মামলা করেছে, জামায়াতের অনেক ভালো নেতাকে যারা ফাঁসি দিয়েছে। সুতরাং এই দলগুলি আওয়ামী লীগের পক্ষে কোনোভাবে বিন্দুমাত্র অনুকম্পা প্রদর্শন করবে এটা আমি বিশ্বাস করি না। না, শুধুমাত্র প্রপার ওয়েতে আলোচনাটা দরকার। একটা ভালো পয়েন্ট উল্লেখ করেছে। আমরাও এই টক শোতে বারবার বলেছি যে হেন কোনো নির্যাতন নেই যার শিকার বিএনপি এবং জামাত হয়নি। এটা অদ্ভুত। কিন্তু তাদের এখন কথাবার্তা ভোটের রাজনীতি ভাগাভাগি। এই যে আওয়ামী লীগের ভোট কে পাবে, বিএনপি পাবে না জামাত পাবে, এই লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ের কারণে কি হয়েছে জানেন, এরা কিন্তু ইদানিং আওয়ামী লীগ শব্দটি উচ্চারণ করে না, এরা কি বলে জানেন, ফেসিবাদ, ফেসিস্ট। দলের নামটি উচ্চারণ করে কোনো বক্তব্য রাখে না। এটা অদ্ভুত ব্যাপার, কি করে সম্ভব? আপনি যেটা বললেন যে
এরা কি ধরনের নির্যাতনের শিকার হয়েছে আর ভুলে গেছে? আসলে বাংলাদেশের রাজনীতি আগাগোড়াই স্বার্থকেন্দ্রিক রাজনীতি চলে আসছে। তো আমাদের এই দলগুলো দেখেন, বাংলাদেশে ভবিষ্যতে যদি আবার আওয়ামী লীগ কোনোভাবে রিভাইভ করে, কোনোভাবে টিকে যায়, এবং আজ হোক কাল হোক, বাংলাদেশে ভবিষ্যতে তো আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এটা বাস্তবতা। যারা আজকে ক্ষমতা আকাঙ্ক্ষী, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে আকাঙ্ক্ষা করেন, প্রত্যাশা করেন, তাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের মতো এরকম ওভার পপুলেটেড একটা দেশ, এত সমস্যা, এই দেশ চালানো এত সহজ নয়। এখানে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তারা আনপপুলার হয় খুব অল্প সময়ের মধ্যে, এটা বাস্তবতা। সুতরাং আজকে আপনি যত মেজরিটি নিয়ে আসেন, যদি আপনি রাষ্ট্র পরিচালনায় যান, আপনি আনপপুলার কিছুটা হলে হবেন। আপনার ওই সক্ষমতা নাই সকল মানুষের মন জয় করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 5 বছর বা 4 বছর পরে নির্বাচন দিয়ে নির্দ্বিধায় ক্ষমতায় আসবেন। সুতরাং এর বিরোধিতাকারী আওয়ামী লীগকে যদি সেই ফ্যাসিবাদী কায়দায় রাজনীতি করার সুযোগ দেন এবং এদেশে আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, তাহলে বিএনপি, এই জামাত ইসলাম যারা আজকে ক্ষমতার জন্য একে অপরের বিরুদ্ধে তীর ছোড়াছুড়ি করছে, এই ছাত্ররা যাদেরকে ঝুঁকিতে ফেলছে, এরা প্রত্যেকে কচুকাটার শিকার হবে। কেউ রেহাই পাবে না, এবং কেউ যে রেহাই পাবে না এই বোধটা তাদের এখনো বুকের মধ্যে নিতে হবে, মাথায় নিতে হবে, যে আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারবেন, কিন্তু সেই ক্ষমতাকে আপনি মানুষের মন জয় করে আবারও মানুষের রায়ে আবার সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আবার পাওয়া, নাকি আওয়ামী লীগ আবার ওই সুযোগে চলে আসবে সেটা করা, কিংবা আনুপাতিক হারে নির্বাচনের যে কথা উঠছে, সেখানে যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তারা তাদের সমর্থক ফ্যাসিবাদের গোষ্ঠীটাই 16 বছরে যেরকম তৈরি করেছিল, সেই আনুপাতিক ভোটের বিবেচনায় তারা কতগুলো সিট পেতে পারে একবার ভেবে দেখেন। সুতরাং আপনি কত শতাংশ পাবেন, তাতে কয় সিট পাবেন, সেটা মাথায় রেখে আপনি আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদকে কিভাবে রিভাইভ করার পরোক্ষ ভূমিকা পালন করছে সেটা ভাবতে হবে। ফলে বিএনপি, আওয়ামী লীগ, ছাত্র জনতা, গণ অভ্যুত্থানের পক্ষের অন্য রাজনৈতিক শক্তি প্রত্যেককে যদি মাথার মধ্যে ফ্যাসিবাদকে এবং আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিপক্ষ না ভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়, এর খেসারত প্রত্যেককে দিতে হবে। যারা বড় তাদেরকে বেশি খেসারত দিতে হবে, যারা মাঝারি তারা মাঝারি খেসারত দিবে, ছোটদের ছোট খেসারত। খেসারত মুক্ত কেউ থাকতে পারবে না। মাহবুব মোর্শেদ, অনেক দিন পর আমরা হেফাজতের একটা বিবৃতি দেখলাম। হেফাজতের আমির এবং মহাসচিব, আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, অনেকদিন পরে তারা এই দুজন একটা বিবৃতি দিলেন, এবং রাজনৈতিক বিবৃতি। অনেকদিন তারা চুপচাপ রয়েছেন, তারা অবজার্ভ করছেন কোন দিকে যাবেন বা কাদের পক্ষে থাকবেন, একদম চুপচাপ রয়েছেন। এবং এই বিবৃতিতে তারা কিন্তু এই প্রথম একদম পরিষ্কার করে বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা নানান কথা বলছে, কিন্তু সেই সব কথার মধ্যে কোনো অনুতাপ, কোনো হলো তাদের মধ্যে অপরাধবোধ এবং নিজেদের দোষ ত্রুটি স্বীকার করার কোনো ব্যাপার বলে আমার কি অপরাধ, আর উল্টা দম্ভ এবং হুমকি। হ্যাঁ, এবং দম্ভ এবং হুমকি দেখা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই রাজনীতিতে ফিরে আসার জন্য আপনাদের মনে থাকবে যে সেই 91 সালে শেখ হাসিনা কিন্তু টেলিভিশনে পর্দায় এসে কান্নাকাটি করেছিলেন, অতীতের যে দোষ ত্রুটি এটার জন্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু এই যে প্রত্যক্ষভাবে আবার তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, তারা হলো নির্বাচনের দাবি করছে, ভারতের মিডিয়াগুলোতে নানানভাবে সাক্ষাৎকার দিচ্ছে, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের এই যে জনগণের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে সেটার জন্য কিন্তু কোনো তাদের নিজেদের পজিশন রিভিউ করার মতো কোনো পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে আওয়ামী লীগ আগের অবস্থাতেই আছে। এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগকে কীভাবে আপনি ক্ষমা করবেন বা কিভাবে তাদের বিষয়টা আপনি বিবেচনা করবেন? জাতি হিসেবে আমাদের সামনে কিন্তু এই প্রশ্নটা আসছে, যে অনুতপ্ত নয়, ক্ষমা প্রার্থী নয়, নিজের দোষটা স্বীকার করছে না, উল্টো হুমকি দিচ্ছে, তাকে আপনি কিভাবে ক্ষমতার আয়তায় আনবেন? এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন, যে তাহলে আপনি আওয়ামী লীগকে নিজে থেকেই কি ক্ষমা করতে পারবেন? নিজে থেকেই কি তাকে হলো সে রাজনীতিতে ফিরে এসে একটা স্বাভাবিক রাজনীতি করবে, এই ব্যবস্থাটা করতে পারবেন? তা কিন্তু আপনি করতে পারবেন না। বরং জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে রিপোর্ট, এই দেশের মধ্যে যে আন্তর্জাতিক অপরাধ আদালত যে প্রক্রিয়াগুলো চালাচ্ছে, সেই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং এই আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তাদের কিন্তু সাজা হতে পারে।
তারা এটা প্রত্যক্ষভাবে জড়িত, নির্দেশদাতা, তাদের নেতৃত্বেই এই বাহিনীগুলো খুন করেছে। আমরা জানি ওবায়দুল কাদের সরাসরি দেখামাত্র গুলির আদেশ দিয়েছিলেন, এটা প্রকাশ্যে ডকুমেন্টেড আছে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই যে পুলিশের সাথে আলোচনা করছিলেন, তখন আমরা দেখেছি কিভাবে পুলিশ রিপোর্ট দিচ্ছে যে একটা মারলে একটাই মরে, বাকিটি যায় না। জাতিসংঘের রিপোর্টে সেটাও সেটাও উল্লেখ আছে। এরকম নানান ঘটনা কিন্তু এটা প্রমাণিত যে আওয়ামী লীগ হলো, আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃবৃন্দ, তারা এই যে অপরাধের জন্য শাস্তি কিন্তু এড়াতে পারবেন না। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ আপনি নিষিদ্ধ করবেন কি করবেন না, তার চেয়ে বড় প্রশ্ন হলো আওয়ামী লীগ কি ধরনের দল। আওয়ামী লীগ কিন্তু যেটা আগে বলছিলাম, এক দেশ এক নেত্রী, হ্যাঁ, এরকম একটা দল, একক কর্তৃত্বের একটা দল। এখন এই অবস্থায় আপনি যদি শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনেন, বিচারের আওতায় আনেন এবং তাকে যদি সাজা দিয়ে দেন, তাহলে কিন্তু এই দলটার আর কোনো অস্তিত্ব থাকে না। তাদের যে ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যে যদি কয়েকজন শাস্তি পায়, তাহলে কিন্তু এই দলটার আর কোনো অস্তিত্ব থাকে না বাস্তবে। শেখ হাসিনা কিন্তু আগে থেকেই বলছিলেন, আমেরিকান ইলেকশনের আগে থেকেই বলছিলেন যে ট্রাম্পের পক্ষে দাঁড়াতে হবে, তারপরে হলো ট্রাম্পের পোস্টার নিয়ে মিছিল করতে হবে, এরকম নানান নির্দেশনা কিন্তু তিনি দিচ্ছেন। তাদের একটা আশা ছিল, তারা কিন্তু ইন্ডিয়ান লবির মাধ্যমে ব্যাপকভাবে চেষ্টা করেছে যেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ নীতি, সেটা যেন পরিবর্তিত হয়। কিন্তু আমরা দেখছি কি যে আমাদের জন্য একটা সুখবর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, তার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, সেখান থেকে কিন্তু ট্রাম্প প্রশাসন বলেন আর ইউরোপীয় ইউনিয়ন বলেন বা অন্যান্য বিভিন্ন দেশ, তারা কিন্তু এই প্রশাসন, ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকেই সর্বতোভাবে কিন্তু তারা সমর্থন জানে দিয়ে যাচ্ছে। বাংলাদেশে কিভাবে পালিয়ে গেছে ইউনূস সরকার, কিভাবে আসলেন, তারা তো হ্যাঁ জানে। হ্যাঁ হ্যাঁ, এমন কোনো বিষয় নয়। শান্ত ভাই যেটা বলেছেন যে তাহলে হলো যে ভারতীয় যে তৎপরতা, তারা যেভাবে, কালকে আপনি দেখবেন যে এর মধ্যেই একজন ভারতীয় সাংবাদিক মোদি কষ্ট এবং করেছিল। ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের মধ্যেই কিন্তু ওই ইন্টেনশনটা আছে, ওই ব্যাড ইন্টেনশনটা আছে যে আমেরিকান ডিপ স্টেট এই বাংলাদেশের রেজিম চেঞ্জের সঙ্গে জড়িত। আত্মঘাতী প্রশ্ন ছিল। হ্যাঁ, কারণ আমেরিকা স্বীকার করবে। কিন্তু এই যে ডিপ স্টেট জড়িত বাংলাদেশের রেজিম চেঞ্জের সঙ্গে, এটা কিন্তু ইন্ডিয়ান সাইকিতে এক ধরনের, এটা মানে তাদের মধ্যে স্থায়ী গেঁথে গেছে। কারণ কি, তারা হলো এই জিনিসটা দেখতে পায় না। তারা মনে করে কি যে এই যে রাস্তায় যে লাখ লাখ কোটি কোটি মানুষ যে রাস্তায় নেমে এসেছিল, এরা যেন মানে এদের কোনো ভূমিকা নেই। এই যে ইন্ডিয়ান সাইকি, এই সাইকিটাতে কিন্তু আওয়ামী লীগও আক্রান্ত। তারা কিন্তু ওই প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছে, সে কারণেই তারা কিন্তু মোদিকে সংবর্ধনা দেওয়ার জন্য প্লে কার্ড এটা করছে। ফলে আমরা যখন বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন, আওয়ামী লীগ আসলে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বের সম্ভাবনাও যেমন নেই, তেমনি আওয়ামী লীগ নামেও এর ফিরে আসার সম্ভাবনা নেই। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর শায়ন্ত সাখাওয়াত, আরও রয়েছেন মাহবুব মোর্শেদ। শায়ন্ত সাখাওয়াত, ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসছে, এটা তো আমরা জানতেই পাচ্ছি। ধরে নেওয়া হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসবে, তৃতীয় সপ্তাহ বলছে কেউ, কেউ বা শেষ সপ্তাহ, যেটা হোক আসছে। সেখানে এই দলটির প্রধান কে হবেন সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নাহিদ ইসলাম এই দলের প্রধান হবেন, এটাও মোটামুটি চূড়ান্ত ধরে নেওয়া হচ্ছে। প্রশ্ন হলো আসলে এই দলটির আদর্শ কি হবে? কারণ হলো আমাদের দেশে কিন্তু আপনি বারবার বলছিলেন দুটো দল নিয়ে এই দেশে রাজনীতি চলছে দীর্ঘদিন ধরে।
নতুন রাজনৈতিক দল গড়ে ওঠা খুব কঠিন। স্বাধীন বাংলাদেশে 3টি নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছিল। একটা হলো জাসদ, শেষ পর্যন্ত শেষ হয়ে গেছে। বিএনপি, সে সরকারের থেকে রাজনৈতিক দল হওয়ার পরেও দীর্ঘ আন্দোলনের মাধ্যমে এই দলটি কথিত কিংস পার্টির যে দুর্নাম তার গায়ে লাগেনি, কারণ সেই দেশে গণতান্ত্রিক আন্দোলনে এমনভাবে জড়িয়েছিল যেটা মানুষ সেটা বলতেও পারেনি। আরেকটা অবশ্য কারণ ছিল যে একটি অগণতান্ত্রিক পরিবেশে এই দল সৃষ্টি হওয়ার পরে বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছে, কাজে ওই তকমা লাগানো কঠিন। আরেকটি দল গড়ে উঠেছিল জাতীয় পার্টি, সেটা ক্ষমতাসীন দল থেকে গড়ে উঠেছিল এবং সেটা নানান ধরনের দুর্নামে একেবারে দূষিত হয়ে গেছে। এর মানে শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করলাম যে নতুন দল হিসেবে বিএনপি টিকে যায় শেষ পর্যন্ত, নতুন বাংলাদেশে। এখন তৃতীয় একটি নতুন দল যেটা এখন বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে ছাত্রদের, এবং তরুণরা এখানে রয়েছে। সবচেয়ে বড় যোগ্যতা হলো তারা এই ফেসিবাদ সরকারের নেতৃত্ব, মানে পালিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন গড়ে তোলা হয়েছিল, তারা নেতৃত্বটা দিয়েছে এবং তারা অনেকের জন্য আইকন হয়েছে। নাহিদ ইসলাম, যার কথা বলা হয়েছেন, উনি পোস্টার বয় হয়ে উঠেছিলেন আন্দোলনের সময়। এখন আপনার কাছে জানতে চাইব যে এই যে নতুন দল গড়ে উঠছে, তারা আসলে কোন পর্যায়ে যাবে? এই ফাঁকে আরেকটু বলে রাখি, তারা বিভিন্ন সাক্ষাৎকারে এই দলের নেতারা কিন্তু তাদের আদর্শের ব্যাপারে একটু আলোকপাত করেছে, যে তারা খুব ডানপন্থী হবে না, খুব বামপন্থী হবে না, তারা মধ্যপন্থী একটি দল হবে। এবং একটি মিডিয়া একটা নিউজ করেছে যে এই দলটি এরদোগান, ইমরান খান, কেজরিওয়াল কোন মডেলের রাজনীতি করছিল এবং এত হঠাৎ করে দ্রুত জনপ্রিয় হয়ে উঠলো, সেই মডেলের খবরও তারা রাখছে। দেখেন, ওই যে যেটা বললেন, তারা খুব ডানও হবে না, খুব বামও হবে না। বিএনপি তো এই পলিসির দল। বিএনপি স্পষ্ট করেছে অনেক আগে তাদের অবস্থান, তারা ডানের বামে, বামের ডানে, অর্থাৎ তারা মধ্যপন্থী দল। বিএনপি দেখেন, জামাত ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, ফলে তারা বাঙালি সংস্কৃতি, নাচ গান, ব্যান্ড সঙ্গীত সহ নানান যে কালচার, সেটার সঙ্গে ওইভাবে সম্পৃক্ত হয়নি, হতে পারছে না। পহেলা বৈশাখ উদযাপন ওইভাবে হতে পারছে না। আবার আওয়ামী লীগ আবার অতি বাঙালি সংস্কৃতি দেখাতে গিয়ে ধর্ম থেকে একটু দূরে সরে গেছে এবং ধর্মপ্রাণ মুসলমান বা বিভিন্ন ধর্মভিত্তিক যে গোষ্ঠী আছে তাদেরকে কৌশলগতভাবে নানান রকমে হাতে রাখলেও তাদের মন পায় না। এটা হলো আওয়ামী লীগ। বিএনপি হচ্ছে এমন একটি মধ্যপন্থী দল, তারা পহেলা বৈশাখ বলেন, ব্যান্ড সঙ্গীত বলেন, বাঙালি সংস্কৃতি বলেন, এটাকে মাইল্ডলি ধারণ করে, আওয়ামী লীগের মতো এক্সট্রিম পদ্ধতিতে না। বিএনপি প্রথম তাদের শক্তি হলো বাংলাদেশি জাতীয়, তারপরে তারা কালচারালি বাংলাদেশের যে দীর্ঘদিনের যে ঐতিহাসিক যে কালচারাল ভিত্তি, সেটাকে অস্বীকার করে না। বাঙালি সংস্কৃতিকেও পুরোপুরি অস্বীকার করে না, কিন্তু আওয়ামী লীগের মতো অতি বাড়াবাড়ি করে না। আবার ধর্মীয় দিক থেকে তারা ওয়াজ মাহফিল বলেন, ধর্মীয় কালচার বলেন, সেখানেও তারা সাংঘাতিকভাবে সহানুভূতিশীল। ফলে বিএনপি হচ্ছে মধ্যপন্থী এমন একটা দল যেখানে সব গ্রুপ ঠিকানা খুঁজে পায়। একটা গ্রুপ জামাতের মধ্যে ঠিকানা খুঁজে পায়, একটা গ্রুপ আওয়ামী লীগের মধ্যে বা ওই দিকে বামপন্থীদের মধ্যে ঠিকানা খুঁজে পায়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মধ্যপন্থী বলে তারা বেশিরভাগ মানুষ বিএনপির মধ্যে আশ্রয় বা ঐক্য খুঁজে পায়, তার হৃদয়ের যে স্পন্দন সেটা খুঁজে পায়। এটা হলো বিএনপি। আর একটা জিনিস হচ্ছে বলা হয় থাকে উদার রাজনৈতিক দল। আর একটা বিষয় হচ্ছে আপনার বিএনপি হচ্ছে যখন গঠিত হয়, যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি রাষ্ট্র ক্ষমতায় থেকে দল গঠন করেন, কিন্তু তখন একটা ফ্যাসিবাদ, বাকশালী, একটা খুনি চক্র, দুর্নীতিবাজ তাদের বিপরীতে এসে দেশকে উদ্ধার করার একক কৃতিত্ব হচ্ছে তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার দল, এবং তার ভিত্তিতে বিএনপি করে। কিন্তু এখনকার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের একক কৃতিত্ব কিন্তু কারো না, এর কৃতিত্ব ছাত্র জনতা লিড দিয়েছে, কিন্তু জামাত ইসলাম, বিএনপি সহ অন্যান্য দল সবার এখানে। ফলে জিয়াউর রহমানের সময় বা বিএনপি গড়ার সময় একটা বাকশালী অগণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে যেরকম একক কৃতিত্বের দাবিদার একটা দল ছিল বলে আওয়ামী বিরোধী, বাকশাল বিরোধী সমস্ত শক্তি এইদিকে যেভাবে ঐক্য এবং তাদের যে প্ল্যাটফর্ম পেয়েছিল, এখন কিন্তু ছাত্রদের ওই রকম প্ল্যাটফর্ম পাওয়ার সুযোগ নাই, যে কারণে বিএনপির গঠন এবং তার বেড়ে ওঠার সঙ্গে ওইভাবে তুলনাযোগ্য না এই দল।
তবে বাংলাদেশের মানুষের এই মনস্তাত্ত্বিক একটা ব্যাপারও আছে, আমি এটা মাঝে মাঝে বলি বা ভাবি যে আমরা এখানে অনেক পণ্ডিত, উচ্চশিক্ষিত, সজ্জন অনেক নেতা পেয়েছি, কিন্তু ওই নেতারা যখন কোনো একটা কর্মসূচি দেন বা তারা যখন কোনো বক্তৃতা দেন, কিছু দেন, সেখানে 5,000 লোক জড়ো করা অনেক কঠিন হয়ে পড়ে। এরকম উদাহরণ আমাদের সামনে আছে। আর খালেদা জিয়া এবং শেখ হাসিনা এই দুইটি দলের প্রধান হিসেবে তারা যদি গাড়ি দিয়ে শুধু যান এবং একটু হাত নাড়েন, তাদের হাত নাড়া দেখতে লাখ লাখ লোক দাঁড়িয়ে যায়। এখন এটা যদি আমাদের জনমনস্তত্ত্ব হয়, তাহলে সেইখান থেকে রাজনীতিকে বের করে আনা কিন্তু খুব সহজ না। তাদের নতুন ইউনিক কি আদর্শ হবে, যেটা বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত ইসলাম বা অন্যান্য দলের মধ্যে, বামদের মধ্যে নেই? আলাদা কি হবে? এক। দুই হলো, তারা যদি এই বাংলাদেশের রাজনীতির যেসব খারাপ দিক আছে, যেমন অর্থনৈতিক অস্বচ্ছতা, দুর্নীতি, দম্ভ করা, বক্তৃতায় কথা কাজে বডি ল্যাঙ্গুয়েজে একটু ঔদ্ধত্য, সেগুলোও যদি ছাত্রদের মধ্যে আসে, তাহলে কোনো পার্থক্য খুঁজে পাবে না মানুষ। কিন্তু তারুণ্য দরকার। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে টিকে থাকতে হলে, ভবিষ্যৎমুখী রাজনীতি করতে হলে শিক্ষিত এবং তারুণ্যকে প্রাধান্য দিতে হবে। এই ছাত্রদেরকেও তাদের স্টাডি করতে হবে যে অন্যান্য প্রচলিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের পার্থক্যটা কি হবে, যার কারণে মানুষ ওই দল ছেড়ে আমাদের দিকে আসবে। হ্যাঁ, এটা খুব সহজ কাজ নয়। ফলে আমি যেরকম তারুণ্য নির্ভর আধুনিক রাজনীতি চাই, কিন্তু ছাত্ররা যদি সেটা উপলব্ধি করে তাদের সব কিছুতে সেটা ধারণ করে মানুষের কাছে পৌঁছাতে না পারে, তাহলে খুব সহজ হবে না। নতুন ছাত্ররা দল আনবে, ঠিক আছে, এবং সবাই স্বাগত জানিয়েছে, কিন্তু তারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলাদা কি, এই জিনিসটা কিন্তু মানুষ জানতেই চাইবে। যে বাংলাদেশের রাজনীতিতে এই যে কিংস পার্টি বা এগুলো বলা হয়, এগুলো আসলে খুব মানে একটা দোষারোপ করার জন্য বলা হয়। আমার কাছে মনে হয় এটা কোনো অর্থপূর্ণ কিছু না, কারণ রাজনৈতিক দল গঠিত হয় জনগণের আকাঙ্ক্ষা থেকে, তার আকাঙ্ক্ষার রিপ্রেজেন্টেশন করতে গিয়ে। এখন শেষ পর্যন্ত এটা কিভাবে গঠিত হলো সেটা কিন্তু বিষয় না, এটার মানুষের কতটা প্রতিনিধিত্ব করছে সেটা কিন্তু মূল প্রসঙ্গ। বিএনপির ক্ষেত্রে সায়ন্ত ভাই যে পয়েন্টগুলো বলেছেন সেটার সাথে আমি একমত। সঙ্গে একটা জিনিস যোগ করি, যে মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভে কিন্তু সবচেয়ে এই অল্টারনেটিভ ন্যারেটিভটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিন্তু দাঁড় করাতে পারেনি, একমাত্র বিএনপি পেরেছে। বিএনপিরই কিন্তু মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের স্টোরি আছে, ন্যারেটিভ আছে, এবং সেটা আওয়ামী লীগের যে ন্যারেটিভ সেটাকে নিজেরই ছিল, জিয়াউর রহমানের ছিল, বিএনপির মধ্যে আরো অনেক নেতার ছিল। তারপরে গত 15.5 বছর তাদের যে সংগ্রাম, সেগুলো কিন্তু তাদেরকে একটা ইউনিক অবস্থান দিয়েছে। এখন বিএনপি কিন্তু শুধু বিএনপি না, বিএনপি কিন্তু একটা ঐক্যমত্যের একটা প্রতীকে পরিণত হয়েছে। অনেক মতাদর্শ তারা যেভাবে বামদের ধারণ করেছে, লিবারালদের ধারণ করেছে এবং ছাত্রদেরকেও ধারণ করেছে, সেটা কিন্তু আর কোনো রাজনৈতিক দলের মধ্যে ওইভাবে দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন হলো যে আমাদের এখানে ছাত্ররা যখন নতুন রাজনৈতিক দল করছে, তাদের মানে ইউনিক পয়েন্টগুলো কি, তারা জনগণের কাছে কোন বক্তব্যটা নিয়ে যাবে, সেন্টার রাইট, ডানের বামে, বামের ডানে, এই জিনিসটা তো বিএনপি ধারণ করে। তাহলে ছাত্ররা কি করবে? আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে, ইভেন পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত যে ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু আমরা দেখেছি বারবারই ছাত্ররা গণঅভ্যুত্থানে, রেজিম চেঞ্জে, সরকার পরিবর্তনে বড় ভূমিকা পালন করেছে। এবং সেটা আপনি 69-এ দেখবেন, 52-তে দেখবেন, 90-তে দেখবেন, এবং আরও এর ভিতরে অনেক কিন্তু রূপান্তর ছাত্রদের মধ্য দিয়ে ঘটেছে। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, বাংলাদেশের ইতিহাসে এবং পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত একটা দীর্ঘ ইতিহাসে ছাত্ররা কিন্তু কোনো কার্যকর এবং সফল রাজনৈতিক দল গড়ে তুলতে পারেনি। এটা একটা সাম্প্রতিক যে অভিজ্ঞতা, চেষ্টাও হয় নাই বাংলাদেশ না, মানে এটা এক ধরনের এটা হয়নি। কারণ একটা জিনিস হলো যে ছাত্র একটা এন্টিটি হিসেবে কোনো মতাদর্শ কিন্তু রিপ্রেজেন্ট করে না। কারণ ছাত্র বলতে আমরা কিন্তু বুঝবো না যে ছাত্র কি। যেমন এই যে কোটা সংস্কার আন্দোলন, এখানে কিন্তু আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, ছাত্রলীগ, তাদেরও একটা অংশগ্রহণ ছিল। এখানে কিন্তু বিএনপির যে ছাত্র সংগঠন, তাদের ছিল, ছাত্র শিবিরের অংশগ্রহণ ছিল, সাধারণ ছাত্রদের অংশগ্রহণ ছিল, বাম সংগঠনগুলোর অংশগ্রহণ ছিল। এখন আপনি যখন বলছেন ছাত্র, তখন কিন্তু একটা ইউনিক এন্টিটি, একটা রাজনৈতিক বর্গ কিন্তু প্রকাশিত হয় না।
কারণ এর মধ্যে যে ছাত্র দল করত সে তো সরে যাচ্ছে, ছাত্র দলের আন্ডারে চলে যাচ্ছে। যে শিবির করত সে শিবিরে চলে যাচ্ছে, যে বাম সংগঠন করত সে বাম সংগঠনে চলে যাচ্ছে, যে ছাত্র অধিকার করত সেখানে সে চলে যাচ্ছে। তাহলে ছাত্র কারা? মানে আপনি এখানে 4-5 রকমের মতাদর্শ কিন্তু পাচ্ছেন। এদের অনেকে আবার একসাথে যুক্ত হয়েছে, আমরা যতটুকু হয়েছে, জানতে কিন্তু পেরেছি। তারা তো তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। হুম। মানে যে ছেলেটা ছাত্র শিবির থেকে এলো, যে ছেলেটা ছাত্র সংগঠন দল থেকে থেকে এলো। এলো, বাম সংগঠন থেকে এলো, তো তার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সেটা কি 6 মাসের মধ্যে নতুন কোনো একটা ফরমেশন পেয়েছে? পায়নি। কিন্তু তার মানে ছাত্ররা, যখন আপনি ছাত্রদের দল বুঝাবেন, ছাত্ররা একটি রাজনৈতিক দল, তরুণদের দল বলে ভালো তরুণদের দল, তরুণদেরও তো আলাদা কোনো, তরুণদের মধ্যে তো এই মতাদর্শগুলোই আছে। ছাত্রদের ক্ষেত্রে মানে ইউনিক পয়েন্টটা কি হতে পারে, তাদের পলিটিক্যাল অবস্থানের ক্ষেত্রে ইউনিক পয়েন্টটা কি হতে পারে, সেটা হলো যে তারা কিন্তু একটা জায়গায় হলো স্পষ্ট করে দিয়েছে যে তারা একটা নতুন বাংলাদেশ চায়। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা একটা কিন্তু সিনিয়র সিটিজেনদের একটা আধিপত্য আছে, তাদের মধ্যে কিন্তু নতুন বাংলাদেশ গড়াচ্ছে, গতানুগতিক বাংলাদেশ চায় তারা, তাদের তারা কথাবার্তা তাই বুঝায়। তাদের মধ্যে যে একটা জিনিস আছে যে তারা হলো ইলেকশন দিয়ে ক্ষমতায় গিয়ে আর কটা দিন ক্ষমতা উপভোগ করতে চায়। কিন্তু ছাত্রদের মধ্যে এই জিনিসটা আছে যে তারা একটা নতুন বাংলাদেশ গড়তে চায়, নতুন সংবিধান করতে চায়, প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে গড়ে তুলতে চায়। সেটা যদি তারা করতে পারে তাহলে এই যে দায় বা দরদ এগুলো কিন্তু মানুষ বুঝে না। কিসের প্রতি দরদ, কার দায়? আমি বলবো যে তারা যদি তাদের ম্যানিফেস্টেশনের মধ্যে এখন পর্যন্ত বিএনপি 31 দফা দিয়েছে, জামাত দিয়েছে, বাম দলগুলো আলাদাভাবে সংস্কারের নানান প্রস্তাব দিয়েছে, কিন্তু মানুষের কাছে বোধগম্য হয়েছে, মানুষের কাছে সামনে নিয়ে এসেছে জিনিসটাকে ছাত্রদের দাবিগুলা, যে তারাই নতুন বাংলাদেশ চায়। এবং এটার জন্যই তারা হলো 18 সাল থেকে লড়াই করছে বৈষম্যহীন নতুন একটা বাংলাদেশের জন্য। 18 সাল থেকে লড়াই করছে এবং তারা হলো এটার জন্য প্রাণ দিয়েছে এবং তারা শেখ হাসিনাকে তাড়িয়েছে এবং নতুন একটা দেশ তারা উপহার দিতে চায়। এটা যদি তারা সামনে নিয়ে আসতে পারে তাহলেই তাদের ইউনিক পয়েন্টটা এখানে এসে দাঁড়াবে। কিন্তু এই যে মধ্যপন্থী যে রাজনীতি, বিএনপির যে পয়েন্ট বা জামাতের যে পয়েন্ট, ইসলামিস্ট রাজনীতির যে পয়েন্ট, বামপন্থী যে পয়েন্ট, এখানে তাদের স্টে করলে কিন্তু তাদের সম্ভাবনাটা থাকবে না। আমি বলছি যে তাদের সবচেয়ে বড় রিস্ক হলো যে নানান মতের মানুষের সমাবেশ এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যথেষ্ট সময় ব্যয় না করা, এবং তারপরে হলো এই যে মতগুলোর মধ্যে সাংঘর্ষিক একটা অবস্থান, এবং রিস্ক অবশ্যই আছে। তাদেরকে নানাভাবে কিন্তু তাদের এক ধরনের ব্র্যান্ডিং করার চেষ্টা করা হচ্ছে। কখনো তাদেরকে কিন্তু ইসলামপন্থী হিসেবে ব্র্যান্ডিং করার চেষ্টা করা হয়েছে, মধ্যপন্থী, ইদানিং তারা সচেতন হয়েছে, তারা একটা মধ্যপন্থী ব্র্যান্ডিং তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেইটা কতটা রাজনৈতিক বক্তব্য, কতটা বাস্তব, সেটাকেও কিন্তু তাদের প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমরা বিএনপি রাজনীতি থেকে এতটা দূরত্ব তৈরি করেছি, জামাত বা অন্যান্য ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো থেকে এতটা দূরত্ব তৈরি করেছি। এটা যদি বিশ্বাসযোগ্যভাবে তারা উপস্থাপন করতে না পারে, প্রমাণ করতে না পারে, তাহলে কিন্তু মানুষ বলবে যে এদের দ্বারাই কোনো না কোনোভাবে তারা পরিচালিত হচ্ছে, এদের স্বার্থ সিদ্ধির জন্যই পরিচালিত হচ্ছে। ফলে একটা বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও ছাত্রদের একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান কিন্তু আমরা হয়তো নাও দেখতে পারি। ফলে এই জায়গাটায় অবশ্যই তরুণদের একটা লিবারাল বুর্জুয়া মধ্যপন্থী দল, বাংলাদেশের এটা চাহিদা অবশ্যই আছে, তরুণদের একটা লিবারাল মধ্যপন্থী বুর্জুয়া একটা দল, এবং সেইটা বিএনপি অবশ্যই সেখানে আছে। সেখানে ছাত্ররা ভাগ বসাতে পারে, কিন্তু বিএনপি যে ঐতিহ্য, মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে নিজস্ব ন্যারেটিভ, এখানে ভাগ বসানো খুব কঠিন। শহীদ জিয়ার যে ন্যারেটিভ, সেখানে ভাগ বসানো কঠিন। খালেদা জিয়ার যে ন্যারেটিভ, সেখানেও ভাগ বসানো কঠিন। ফলে এখানে ফাইটটা কিন্তু মতাদর্শিক ফাইটটা হলো অনেক কিন্তু তীব্র হবে, এবং এইখানে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে উইন করতে হবে। এটা কিন্তু শুধু হলো কথার মার প্যাচে সম্ভব না, এটা কিন্তু বিশাল একটা প্রক্রিয়া, সেখানে তাদের সফল হতে হবে। এবং সেই শুভকামনা আমাদের অবশ্যই থাকবে যে তারা এই জায়গায় আসুক। ছাত্ররা এই আন্দোলনে যে ইউনিক হয়ে উঠেছিল, এই ফেসিবাদ সরকারকে রাজনৈতিক দলগুলো সরাতে পারছিল না এবং তারা সরিয়েছে, তাদের নেতৃত্বে সরিয়েছে। এটা একটা ইউনিক। আমার মনে হয় সামনে রাজনৈতিক দল যদি তারা করতে চায়, তাদেরকেও সেরকম একটা ইউনিক কিছু করতে হবে। কারণ 8-10টা রাজনৈতিক দলের মতোই যদি তারা রাজনৈতিক দল গড়ে তোলে,
তাহলে নতুন করে জায়গা নেওয়াটা নিঃসন্দেহে কঠিন হবে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং মাহবুব মুর্শেদ, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।